এই রে ভাই, এটা কি করছেন ভাই? ইয়ার অ্যাপ্লিকেশন দিয়ে হলের অ্যাটাচমেন্টের ইয়ে নাকি দিচ্ছে, যেমন অন্য ডিপার্টমেন্টের করছে রাখি রাত, তারপরে আর কেবল করে আলাইছে। আমরা এটা জানাই যে 1-1.5 মাস লাগে বলে স্যার বলতেছে অ্যাটাচমেন্টের অ্যাপ্লিকেশন আছে, তো এটা যদি না করে হল পাবো এটা আমাদের গ্রুপে যায় নাই তো। এখন ওই স্বাধীন বলতেছে রাখি তারপর নাকি করে না না রাই কি ইয়া করছো, অ্যাটাচমেন্টের অ্যাপ্লিকেশন করছো? সবাই করছে সবাই করছে মানে একবার যে অ্যাপ্লিকেশন ওইটা তাহলে তো কইতাছে আবার নতুন স্বাধীন আন্দাজে বকাবকি করে স্বাধীন মেডিকেল স্বাধীন কোন অ্যাপ্লিকেশনটা করা হয়েছে? কোন অ্যাপ্লিকেশনটা করা হয়েছে? সবাই করছে না? জন্য আবেদন করছিল হলের জন্য আবেদন করছিল না ওইটা সবাই করছে। ছিলা গত ক্লাসে বসো দেখি তুমি বলো হিস্টোরিক্যাল মূল কথা কি বড় বড় লকে সংজ্ঞায়িত করছে ওদের স্কুলের মূল কথা কি কি সম্পর্কে হোয়াট ইজ ল, ওরা কি বলে হোয়াট ইজ ল? সবাই তো বলতেছো, কে পারবা কনফিডেন্টলি দাঁড়াও বলো। হিস্টোরিক্যাল স্কুল বলছে যে একটা জাতির যে ইতিহাস, যে দৃষ্টি, যে কালচার, সেখান থেকেই লয়ের উৎপত্তি। কেমন লয়ের উৎপত্তি থেকে ওই নির্দিষ্ট জাতির যেটা ম্যানার, যেটা ক্যারেক্টারিস্টিক, যেটা ট্রেডিশন, ওগুলো থেকে কিসের উৎপত্তি? এই লয়ের। তার মানে ল গ্রো করে, ল কোডিফাইড। তাহলে কি কি করে না? ল ইজ নট মেড কোডিফাইড, লকে বানানো হয় না। তার মানে এখানে এই কথার মাধ্যমে একটা নির্দিষ্ট বিষয়কে ওরা আন্ডাররেট করছে, সেটা কি? লেজিসলেশন। সেটা কি? লেজিসলেশন। ওরা বলছে যে লেজিসলেশন হচ্ছে এক ধরনের আরবিট্রারি প্রসেস। লেজিসলেশন এক ধরনের আরবিট্রারি প্রসেস, একেবারে জাতির সাথে কোনো ধরনের কানেকশন নাই এরকম লও করা যায়, কিন্তু সেটা প্রকৃতপক্ষে কোনো ল নয়। এই হিস্টোরিক্যাল স্কুলের মূল সাকসেস কি? লয়েডের কালকে তোমরা চ্যাপ্টারটা পাইছো সোশ্যোলজিক্যাল স্কুলে, আজকে হিস্টোরিক্যাল স্কুলে একটা পেয়ে যাবা। ওখানে ও বলছে যে হিস্টোরিক্যাল স্কুলের মূল সাকসেসটা হচ্ছে কতগুলো অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল, যৌক্তিক, অযৌক্তিক না, কতগুলো যুক্তিগ্রাহ্য নিয়ম কানুন বানিয়ে ফেলা যাবে। এই আইডিয়ার এগেইনস্টে হিস্টোরিক্যাল স্কুলের বড় সাকসেস হচ্ছে, সে বলছে লয়ের সাথে সোসাইটির একটা কানেকশন থাকতে হবে। সোশ্যোলজিক্যাল স্কুলের আগে সোশ্যোলজিক্যাল কথা বলছে ও, যে সমাজের সাথে এক ধরনের সম্পর্ক থাকতে হবে, কিন্তু এতটুকু বললে কিন্তু বিষয়টা পুরোপুরি বোঝা যাবে না। সেবাইনির যারা গুরু, সেবাইনির যারা ইন্টেলেকচুয়াল গুরু, তারা কি ভাবে এবং সেটার নিরিখে যদি আমরা
সাবাইনকে পড়ি তখন আমরা মূলত বুঝি এখানে মেইন গুরু হচ্ছে হার্ডার, হেগেল, এরা কিন্তু সবাই জার্মান ফিলোসফার। এর মধ্যে হার্ডার হচ্ছে যে এই তোমরা যে জাতি আজকে যে জাতির কথা বলছো, এই জাতি তত্ত্বের প্রথম কথা বলেছিল হার্ডার। কেমন? ও ছিল জার্মান। ও কালেকটিভিটিকে এক ধরনের ওই যে বলছে যে এক ধরনের ইউনিটি, যে একটা দেশে কমিউনিটির মধ্যে এক ধরনের ইউনিটি আছে, জাতিসত্তা আছে, জাতিসত্তার এক ধরনের কালেকটিভ এক ধরনের প্রতিষ্ঠানের যে গুরুত্ব, তুমি যদি ফ্রান্সে এটা দেখো সেখানে গুরুত্ব কিসের বলেছিলাম? ইন্ডিভিজুয়ালিজমের, লেসেস ফেয়ার। ওরা বলছে ব্যক্তি স্বাতন্ত্র, ওরা কি বলছে? ব্যক্তি স্বাতন্ত্র। অর্থাৎ লিবারাল মানে ফুল, তুমি যদি ওয়েস্টার্ন যেটা লিবারাল আইডিয়া আছে সেটার মূল জায়গায় হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র। ওই ইউনিভার্সের সূর্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র। সেখানে জার্মানরা এটাকে বলছে যে রোমান্টিক রিঅ্যাকশন এগেইনস্ট রেশনালিটি, এগেইনস্ট ক্লাসিক্যাল থট। ক্লাসিক্যাল থট অ্যাবাউট ল কি ছিল? ক্লাসিক্যাল থট অ্যাবাউট ল ছিল যে এটা একটা সভরেন থেকে আসে, কেমন? অথবা এটা ন্যাচারাল লর ভেরিয়েশন কি, যে এটা ইন্ডিভিজুয়াল রেশনালি এটা বুঝতে পারে। তার এগেইনস্টে গিয়ে এই যে রোমান্টিক রিঅ্যাকশন হচ্ছে, মানে রোমান্টিক রিঅ্যাকশন মানে হচ্ছে যে রোমান্টিক যে এক ধরনের থিঙ্কিং প্রসেস আছে ছিল, সেখানের মধ্যে আমরা বলেছি কি কালেকটিভিটির গুরুত্ব অনেক বেশি ছিল। ফোক কালচার, গল্প, এই জাতি এরকম গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, এটা ওদের গৌরব উজ্জ্বল সাহিত্য আছে, ওদের গৌরব উজ্জ্বল গানগুলো আছে, ওদের নির্দিষ্ট ফোক টোন আছে। এর সাথে তুমি এবার মিলাও এই যে রোমান্টিক যে কালচার, সেটার সাথে যোগ হলো যে ওই জাতির একটা লও আছে যেটা ইউনিক, যেটা ইউনিভার্সাল। তুমি যদি জোর করে ইউনিভার্সাল পৃথিবীকে বানাতে চাও, সেটা হবে এক ধরনের আর্টিফিশিয়াল ইউনিভার্সালিজম। কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা হচ্ছে প্রত্যেক কমিউনিটির নিজস্ব ইতিহাস, নিজস্ব সব কিছু আছে, নিজস্ব চিন্তা আছে, এবং সবাইকে নিজের মতো করে গড়ে উঠতে দিতে হবে। ইউনিভার্সালিজমের নামে সবাইকে একই রকম চিন্তা করতে বাধ্য করা যাবে না। তাহলে এখানে আমরা প্লুরালিজমেরও একটা এই জার্ম দেখতে পাই, তাই না? প্লুরালিজমেরও চিন্তার একটা শুরু আমরা দেখতে পাই। একদিকে কালেকটিভিটির আমরা যে ইউনিটি অফ থট, একটা কমিউনিটি যখন থাকবে, আমরা যদি বাঙালি হয়ে থাকি তাহলে আমাদের চিন্তা মানে এক ধরনের আমাদের চিন্তা, বুঝতে পেরেছ? এটা হিন্দুস্তানের মানুষ যেভাবে চিন্তা করে সেরকম না, এটা উর্দুভাষী মানুষ যেরকম করে সেরকম না, এটা ফার্সি পারস্যের লোক যেভাবে চিন্তা করে সেরকম না। এখানে বলছে বাঙালি, এখানে তো আমরা আবার দেশ পেয়ে গেছি, এখানে তো আবার সবাই বাঙালিও না। কিন্তু এই থিওরির মূল কথা হচ্ছে একটা জাতি তার একটা নিজস্ব চিন্তা আছে, সেই নিজস্ব চিন্তার নির্যাসটা হচ্ছে সেই চিন্তার নির্যাসটা হচ্ছে ল। সেই চিন্তার নির্যাস থেকে ল তৈরি হতে হবে, এটা হচ্ছে তার মূল কথা। তাহলে হার্ডার এবং পরবর্তীতে হেগেলকে অনেকে অথরিটেরিয়ান স্টেটের জনক বলে, কিন্তু এই রাইটার ব্যাখ্যা করে বলেছে যে এটা ভুল। ও যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সেটা হচ্ছে যে যেখানে ইন্ডিভিজুয়ালের ফ্রিডম থাকে, কিন্তু ইন্ডিভিজুয়ালের ফ্রিডম নিশ্চিত হবে, বাট এখানে ইন্ডিভিজুয়ালকে ছাপিয়ে একটা রাষ্ট্র তৈরি হবে। ইন্ডিভিজুয়ালকে ছাপিয়ে রাষ্ট্র তৈরি হবে মানে ও ইন্ডিভিজুয়ালকে চেপে একেবারে শেষ করে তারপর রাষ্ট্র, অথরিটেরিয়ান রাষ্ট্র, এটা কিন্তু বুঝায় নাই, কিন্তু ভুলভাবে তাকে অথরিটেরিয়ান রাষ্ট্রের জনক বলা হয়ে থাকে। কাকে? হেগেল এবং হার্ডার, ওদের মূল কথাটাই হচ্ছে যে সেন্স অফ কমিউনিটি, ইউনিটি অফ থট অ্যামং এ পিপল,
জাতির মধ্যে যে চিন্তার ঐক্য থাকবে সেই চিন্তার ঐক্য থেকে কি আসবে, লটা আসবে। আমরা ক্রিটিসিজমে যাওয়ার আগে এখানে একটা বিষয় তোমাদেরকে আগে বলতে হবে, সেটা হচ্ছে গত ক্লাসে কি বলেছিলাম যে ও থিওরিতে তাহলে এই ঐক্যটা কিভাবে পাবে, কিভাবে আমরা জানবো যে ওই 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 জাতির মানে গবজেস্ট না, গবজেস্ট পিপলস স্পিরিট তো একটা অ্যাবস্ট্রাক্ট কথা। তাহলে এই পিপলস স্পিরিটটা আমরা জানবো কিভাবে? গত ক্লাসে কি বলেছিলাম, ওই সময়ের লয়াররা বলবে যে ওই জাতির ইতিহাসের ভিত্তিতে, কাস্টমের ভিত্তিতে, সবকিছুর ভিত্তিতে ওরা বলবে যে মূল প্রিন্সিপালগুলো কি হবে, মূল প্রিন্সিপালগুলো কি হবে। তো গত ক্লাসে আমি ওই জাজ শব্দটা বলিনি, এখানে ও বলছে যে লয়ার এবং জাজ তথা জুরিস্টরা, কারা? জুরিস্টরা, আইনজ্ঞরা বলবে যে ওই জাতির প্রিন্সিপালগুলো কি হবে, ওই জাতির ইউনিটির সিম্বলগুলো কি হবে। বুঝা গেছে? তাহলে লয়াররা এবং জাজ। এখন প্রশ্ন হচ্ছে একজন জাজ যখন বলবে, একজন জাজ যখন সিদ্ধান্ত নেবে যে এটাই সঠিক রায়, তার মানে কি সে ওই ন্যাশনাল যে ইউনিটি যে প্রিন্সিপাল আছে সেটাকে রিফ্লেক্ট করছে? বলো। মানে এখানে বলছে লয়াররা এবং জাজেসরা বলবে ওই জাতির ইউনিটির সিম্বলগুলো কি, প্রিন্সিপালগুলো কি। তার মানে একজন ইন্ডিভিজুয়াল জাজ যখন একটা রায় লিখবে, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ও ইনএভিটেবলি ওই জাতির ইউনিটিকে রিফ্লেক্ট করে? না, না স্যার। কেন না? জনপ্রতিনিধি না। বলো, দাঁড়িয়ে এখানে কিছুটা হলে সাবজেক্টিভিটি চলে আসবে, এখানে পুরোপুরি অবজেক্টিভিটি আসবে। কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছু করি তখন আমাদের যে দেখছি, আমাদের যে চিন্তা করি এটা কিন্তু অনেকটা রিফ্লেক্ট। কিন্তু তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে যে, তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে যে সেই প্রিন্সিপালগুলো কি এটা তার কাছ থেকে আসবে। এখন সে যদি ব্যক্তি স্বাতন্ত্র্য ফলো করে ওইটা থেকে বিচ্যুত হয়, তাহলে আমরা ওই ন্যাশনাল প্রিন্সিপাল কোত্থেকে পাবো? এটা হচ্ছে মানে আমরা তো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যদি পুরোপুরি অবজেক্টিভিটি হয় তাহলে সম্ভব না। এটা সাবজেক্টিভিটি কিছুটা হলে থাকে। অসাধারণ, খুবই ভালো, খুবই ভালো। এবং এটাই তার সমালোচনা। এই স্কুলের সমালোচনা এই জায়গাটা তৈরি করার জন্য আমি এটা প্রথমে বললাম। এটা আমরা বলেছি কি এই প্রিন্সিপালগুলো আমরা কোথায় পাবো? এই প্রিন্সিপালগুলো আমরা পাবো লয়ার এবং জাজদের কাছ থেকে। সেটাই হবে আমাদের একটা, একটু পরে আমরা এটা একটা সমালোচনা করব। প্রথম সমালোচনা কি? প্রথম সমালোচনা হচ্ছে it presupposes an identifiable entity এই তো কি বলছে? a people কার স্পিরিট? a people এর স্পিরিট। কার স্পিরিট? কিন্তু a people সংজ্ঞায়িত করা কি এত সহজ? who is a people? who are a people? who are a people? কারা একটি জাতি? who are a nation? কারা একটা নেশন তৈরি করে?
এই প্রশ্নের সমাধান এখন কি হয়েছে? ডেফিনিট সমাধান যেটা সবাই মেনে নেয় এরকম কোনো সমাধান হয়েছে? তাহলে এই স্কুল প্রথমেই প্রিসাপোজ করে যে একটা আইডেন্টিফাইবল ইউনিটি আছে এবং তারা একইভাবে চিন্তা করে এবং সেই চিন্তার ফলশ্রুতিতে একটা কনসেনসাস সেট অফ প্রিন্সিপাল তৈরি হতে পারে। একটা জাতি যেটার ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না, এরকম হইলেই পরে তো ইউনিটির প্রশ্ন আসে। আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে একটা পিপল আছে, কিন্তু প্রথমে প্রশ্ন হচ্ছে যে একটা পিপল কি আছে? সমস্যাটা কি? ও বলছে পুরা হিউম্যান হিস্ট্রিতে এরকম কোনো পিপল পাওয়া যায় না যেটার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। পুরা হিউম্যান হিস্ট্রিতে এরকম একটা জাতি যারা একইভাবে চিন্তা করে, একইভাবে উঠে, একইভাবে বসে, কোনো প্রশ্ন ওঠে না, ওদের প্রিন্সিপালগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই, এরকম কোনো জাতি নাই। আমেরিকাতে আবার সিভিল ওয়ার করতে হয়েছে না আব্রাহাম লিঙ্কনকে, 100 বছর পরে, ওদের জাতি সৃষ্টি হওয়ার 100 বছর পরে হয়েছে। সাউথ এবং নর্থ সমস্যা আছে, তাই না? রিপাবলিকান আর কনফেডারেসি ইত্যাদি বিভিন্ন রকম গ্রুপ আছে। ইন্ডিয়াতে সাউথ, নর্থ ইস্টার্ন আছে না, ভিন্নভাবে চিন্তা করে। এগুলো কেন হয়েছে? এই জাতি কি গিভেন নাকি জাতি তৈরি হয়েছে? প্রসেসটা কি? কনকোয়েস্ট। প্রসেসটা কি? একটা প্রবল জাতি একটা দুর্বল জাতিকে গ্রাস করেছে। গ্রাস করার পরে যদি বলে যে আমরা উই আর পিপল, হবে কলোনিয়াল স্টেট, তারপর বলে যে আমরা একই জাতি, হবে না। তারপরে হচ্ছে যে imposition of another idea into a vassal state। কেমন? অনেকগুলো দ্বীপরাষ্ট্র আছে না বিভিন্ন দেশের অধীনে, বড় বড় দেশের অধীনে, আগে তো অনেকগুলো ছিল, এখন কমে গেছে। তারপরে অনেক দেশে, যেমন জাপানে ওয়েস্টার্ন কোড অফ ল ওখানে প্রতিষ্ঠিত ছিল, তাই না? তাহলে এগুলোকে কি আমরা বলতে পারি যে জাপান তাহলে কি ওইভাবে চিন্তা করেছে, এভাবে ওয়েস্ট চিন্তা করেছে? আমরা যে ইংলিশ ল নিয়ে 200 বছর ছিলাম, 190 বছর ছিলাম, তার মানে কি ওই লগুলো কি আমাদের নেশনের, আমাদের পিপলের থটের রিফ্লেকশন না? তাহলে তুমি তো এই থিওরি দিয়ে বুঝাতে পারছো না। তুমি যদি বলো যে ল হচ্ছে একটা জাতির চিন্তার ঐক্যের ফসল, তুমি আবার এই লটা এনে দিয়েছো অন্য জায়গা থেকে, তাহলে এটা দ্বারা সংজ্ঞায়িত করা যাচ্ছে না। বুঝা গেছে? আর সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যাটা সেবাইনি করছে। আমি তোমাদেরকে বলেছি যে সেবাইনি এই থিওরি তৈরি করার প্রসেস কি ছিল? ও মধ্যযুগে রোমান আইনের ইতিহাস পড়তে গেছিল। ও রোমান আইনের ইতিহাস পড়তে গিয়ে ও আবিষ্কার করলো যে ল সবসময় একটা নির্দিষ্ট জাতির চিন্তার অভিব্যক্তি, যে চিন্তাটা অন্য একটা জাতি থেকে ভিন্ন। তারপরে সে সংজ্ঞা দিল যে ল হচ্ছে একটা নির্দিষ্ট জাতির ঐতিহ্য থেকে আসে, হিস্ট্রি থেকে আসে, চিন্তা ভাবনা থেকে আসে। এটাতে তো কিছুটা সত্যও আছে, কিন্তু এটাকে অ্যাবসলিউট সত্য করে নেওয়া, এটাই সমস্যা হয়েছে। কিন্তু সমস্যা বড় যেটা ও পাকাইছে সেটা হচ্ছে সেবাইনি ওই রোমান লকে আনক্রিটিক্যালি, যেটা জার্মানরা গ্রহণ করেছিল, কিছু সামান্য লোকাল পরিবর্তন সাপেক্ষে সেটাকে সে আবার অ্যাপ্রুভ করেছিল। তার মানে রোমানদের আইন
জার্মান জাতির উপর কিছু পরিবর্তন সাপেক্ষে যে অ্যাপ্লাই হয়েছিল সেটাকে সে বক্স জেস্টের মধ্যে এনেছিল। কিন্তু এটা কি বক্স জেস্টের মধ্যে আসার কথা ছিল? আজকে যদি আমি বলি যে ইংরেজ জাতি আমাদেরকে যে আইন দিয়েছে সে আইন পার্সোনাল লতে আমরা মুসলিম ল ফলো করি, হিন্দু ল ফলো করি, কিন্তু ক্রিমিনাল ল এখনো ওয়েস্টার্ন। এটা আমাদের বক্স জেস্ট হবে? এটা আমাদের পিপলস স্পিরিট বললে হবে? তেমনি ভাবে সাবাইনি বড় যে সমস্যাটা করে রেখেছিল সেটা হচ্ছে এই তোমার রোমান লকে বক্স জেস্ট এর মধ্যে এই থিওরির মধ্যে নিয়ে আসে। এটা বুঝছো? তাইলে ফোর্থ থিওরির প্রধান সমস্যা হচ্ছে পিপলস স্পিরিটের পিপল প্রথমে খুঁজে পাওয়া, যে একটা পিপল আইডেন্টিফাইবল পিপল খুঁজে পাওয়া মুশকিল, যাদেরকে জোর করে একটা রাষ্ট্রের মধ্যে রাখা হয়েছে কিন্তু ভিন্নভাবে চিন্তা করে। কিন্তু ল তো ন্যাশনালি একটাই, ইন্ডিয়ার ল কয়টা? কিন্তু সাউদার্ন যারা এই যে দ্রাবিডিয়ান আছে সাউথ ইন্ডিয়া, ওরা কি নর্থ ইন্ডিয়ার মতো হিন্দি হার্টল্যান্ডের মতো কি ওরা চিন্তা করে? আবার পাঞ্জাবিরা ওরা ভিন্ন। আবার পাহাড়ি যারা আছে হিমাচল প্রদেশ ইত্যাদি যেগুলো পাহাড়ি এলাকা আছে, উত্তরাখণ্ড, এগুলো এদের কালচার আবার আরেক রকম। নর্থ ইস্ট, তাহলে এই জাতির যে লটা কাজ করছে এটা কখনোই বক্স জেস্ট না, এটা আমরা কনফিডেন্টলি বলতে পারি। এটাকে অস্টিনের থিওরিতে ফেলা যাবে, কিন্তু এটা সাবাইনির এই থিওরির মধ্যে আসবে না। নাম্বার 2 হচ্ছে তোমরা জানো যে ল এর একটা টেকনিক্যাল দিক আছে, তাই না? যেটা শুধু আমরা বুঝি। ল এমনিতে পলিটিক্যাল সায়েন্টিস্টদের জন্য ল একরকম, তাই না? ইকোনমিক্সদের জন্য ল একরকম, সাধারণ মানুষের জন্য ল একরকম। কিন্তু আমরা লয়ার এবং জাজেসরা বা লয়ের স্টুডেন্টরা আমরা লকে যেভাবে বুঝি সেভাবে কেউ অন্যরা বুঝেন? এবার ফার্স্ট ইয়ারে একটা প্রশ্ন দিয়েছিলাম, What is the distinction between power and rights? ক্ষমতা এবং অধিকারের মধ্যে পার্থক্য। এটা আমি রাইট চ্যাপ্টারে ভালো করে পড়াবো, দেখবা যে এটার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে পাওয়ারের। বুঝতে পেরেছো? এটা রাইটের কাছাকাছি কতগুলো আইডিয়া আছে, আমি ওদের ভালো করে এটা আলাদা করে দিই ক্লাসে, কিন্তু দুই একজন ছাড়া বেশিরভাগ লিখতে পারলো না। ওরা পাওয়ার মানে ওই পলিটিক্যাল সায়েন্সের পাওয়ারটাই বুঝছে, অর্থাৎ কমন সেন্স পাওয়ারটাই বুঝছে, বেশিরভাগ ওইটাই লিখছে। তাহলে পাওয়ার একজন লয়ের স্টুডেন্ট যেভাবে বুঝবে, একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ওইভাবে বুঝবে, আবার একজন ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট ওইভাবে বুঝবে। ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট বুঝবে যে পাওয়ার মানে এখানে তোমার কোনগুলো হচ্ছে যে কি পরাশক্তি কোনগুলো আছে, তারা অন্যদেরকে কিভাবে ইয়ে করে এটা। পলিটিক্যাল সায়েন্স বুঝবে যে একটা রাষ্ট্রের মধ্যে পাওয়ারের এক্সারসাইজগুলো কিভাবে হয় এটা। কিন্তু একজন লয়ার স্টুডেন্ট ওইটা বা এটা নিলে হবে নাকি তার নিজস্ব একটা সংজ্ঞা আছে। পাওয়ারের সংজ্ঞা লয়ারের কাছে হচ্ছে পাওয়ার হচ্ছে an ability to change the legal status of somebody। পাওয়ার হচ্ছে যখন তুমি কারো অবস্থা পরিবর্তন করে দিতে পারো, এইটা হচ্ছে পাওয়ার। বুঝতে পেরেছো? যেমন তুমি রায় লিখলে এর জমি এর হয়ে যাবে, বুঝছো? তুমি বলে দিলে যে এটা রংলি বির কাছে ছিল, এটা আসলে এর হবে। তুমি কি করলে? আসলে তুমি জোরাল স্ট্যাটাসটা চেঞ্জ করে দিলা, এটা কি রাষ্ট্রের পাওয়ার নাকি এটা এবিলিটি টু চেঞ্জ দ্য লিগ্যাল স্ট্যাটাস অফ সামথিং অর সামবডি? সিম্পল, খুব সহজ, শুধু একটু খেয়াল করার ব্যাপার। কেমন? তাহলে আমরা 2 নম্বরে কি বলছিলাম যে 2 নম্বরে আমরা লয়াররা ভিন্নভাবে চিন্তা করি, জাজেসরা ভিন্নভাবে চিন্তা করি। এখানে ওরা কি বলছে?
অর্থাৎ ল এর একটা টেকনিক্যাল দিক আছে, ল এর একটা কি দিক আছে, টেকনিক্যাল দিক আছে। কিন্তু ও যে বললো যে ওই জাতির ল গুলো কি হবে, সেটা জনগণের কনসেনসাসের ভিত্তিতে তৈরি হবে, কিন্তু এটার এক্সপ্রেশন, এটার আর্টিকুলেশন করবে কে? জুরিস্টরা, লয়ার বা জাজেসরা। এখন প্রশ্ন হচ্ছে, জুরিস্ট যখনই কোন একটা প্রিন্সিপালের ব্যাপারে বলবে, সব ক্ষেত্রে এটা ন্যাশনাল কনসেনসাসের অ্যাকর্ডিং বলতে হবে। এটা কি যুক্তিগ্রাহ্য? যে জুরিস্টরা ঐকমত্য হলো যে বাংলাদেশে এই আরেকটা প্রিন্সিপাল অ্যাড করা দরকার আগের চারটার সাথে, বা আগের চারটা থেকে দুইটা বিল করে নতুন করে দুইটা অ্যাড করা দরকার। জুরিস্টের এই কথাটা কি ন্যাশনাল কনসেনসাসকে ডেফিনেটলি রিফ্লেক্ট করে কিনা, এটা একটা প্রশ্ন। কেমন? অর্থাৎ একটা ল, একটা বক চেস্ট অনুযায়ী একটা ল এর জীবন, একটা লিগ্যাল সিস্টেমের জীবনের মধ্যে এখানে বলছে তিনটা স্তর আসে। কয়টা স্তর? তিনটা স্তর আসে। নাম্বার 1, একটা জাতি যখন নতুন করে তৈরি হয়, একটা জাতি যখন নতুন করে তৈরি হয়, যেটা থাকে সেটা হচ্ছে ল না, যেটা থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের পলিটিক্যাল থট। ওই জাতির এক ধরনের পলিটিক্যাল থট, এটাকে ওরা নাম বলেছে ন্যাশনাল কনভিকশন। ন্যাশনাল কনভিকশন ওই জাতির এক ধরনের কমিটমেন্ট যে আমরা আমাদের দেশটাকে সাম্যের ভিত্তিতে গড়ে তুলব। অথবা যারা ইসলামিক কান্ট্রি হবে তারা কি বলবে, আমি আমার দেশটাকে ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী গড়ে তুলব। অথবা কমিউনিস্ট যদি হয় তারা কি বলবে, যে আমি আমার দেশটাকে কমিউনিস্ট প্রিন্সিপাল অনুযায়ী গড়ে তুলব। এই সময় লটা আছে, একটু একটু শেপ নিচ্ছে, কিন্তু এটা অত সিরিয়াস না। মূল যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল ঐক্য, মূল যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল কনভিকশন। ওরা জানে যে অনেক বৈষম্য হয়েছে, সাম্যের ভিত্তিতে দেশটা হবে, এতটুকু জানে। নাম্বার 1। নাম্বার 2, এরপরে আস্তে আস্তে জাতি যখন ম্যাচিউর হবে, জাতি আর ইয়াং নাই, জাতি ম্যাচিউর হয়ে গেছে, তখন লটা টেকনিক্যাল জুরিসপ্রুডেন্সিয়াল শেপ নিবে। ওই যে এটার মূল কাজটা টেকনিক্যালি কে করবে? জুরিস্টরা করবে। কে করবে? জুরিস্টরা করবে। এবং এটা থার্ড স্টেজে যেটা করবে সেটা হচ্ছে ওই জাতি দুর্বল হয়ে যাবে, ওই জাতির লগুলো শুধু বেঁচে থাকবে তার কয়েকজন জুরিস্ট বা লয়ারের মাথার মধ্যে, যারা চাইবে যে হ্যাঁ এটা ল, এটা কিন্তু মানতে হবে, এরকম কথাবার্তা বলবে। এবং এক সময়ে ওদের যুক্তিও দুর্বল হয়ে যাবে এবং ওই জাতির পতন হবে এবং ওই জাতির লয়েরও পতন হবে। এই জন্য সেভাইনির একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ল গ্রোস with the growth of a nation. Law grows with the growth of a nation and strengthens with the strength of the people and finally dies away as the nation loses its nationality. তাহলে কয়টা স্তর? এটা গ্রো করে, এটা স্ট্রেংথেন হয়, আবার এটা ডাই অ্যাওয়ে করে। তাহলে আমরা কি বুঝলাম? লয়ের একটা পর্যায়ে, যেটা বড় পর্যায়ে এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, সে গুরুত্বপূর্ণ পর্যায়ে ল টেকনিক্যাল টার্মে এক্সিস্ট করে, ওই ন্যাশনাল কনভিকশনে আর এক্সিস্ট করে না। আচ্ছা, এতদিন যে গত 53 বছর যে আমরা সংবিধানকে ইমপ্লিমেন্ট করেছি, সেখানে কি প্রত্যেকটা মামলায় আমরা বলেছি ন্যাশনালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, অমুক সমুক? কখনো? এটা থট প্রসেসের প্রথম দিকে ছিল। এটা আস্তে আস্তে এটা টেকনিক্যাল রূপ নিয়েছে। এটা টেকনিক্যাল রূপে আছে রিট। রিট কয় ধরনের, কোন রিটে কি, কোন যুক্তি দিলে সে জামিন পাবে, কোন যুক্তি দিলে সে তার অধিকারটা ফিরে পাবে, এগুলো অত্যন্ত টেকনিক্যাল না?
তাহলে এই টেকনিক্যালিটিগুলো ন্যাশনাল কনসেনসাসকে সব সময় রিফ্লেক্ট করে না। তাহলে ওই সময় লকে বক চেস্ট আছে? এটা একটা প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে বলছে এই একজন জুরিস্টের কাজ কি জনগণ যেটা বলবে সেটা করা? জনগণ যেটা বলবে সেটা চেয়ে উপরের কিছু করা জুরিস্টের কাজ। ব্যাপারটা বুঝছো? জনগণ চাই যে প্যানাল কোড না থাকুক। জনগণ কি চায়? জনগণ চায় যে মারপিট, জেল, জরিমানা এগুলো না, আমি যখন ইচ্ছা তখন টান দিতে পারবো গাজায়। ঠিক আছে, আমি গাজা এখান থেকে এখানে ব্যবসা করতে পারবো, আমার এরকম ইচ্ছা আছে। আমি যখন তখন মদ গাজা এগুলো খেতে পারবো, এইটা আমার ইচ্ছা। আমি চাই প্যানাল কোড না থাকুক। তাহলে আমার কনসেনসাস অনুযায়ী কি জুরিস্ট ওই ন্যাশনাল কনসেনসাসের রিফ্লেকশন? এটা আমেরিকায় কিছুটা হচ্ছে, ওরা গাজাকে অবৈধ থেকে কিছুটা বৈধ করে দিয়েছে, মারিওয়ানা। কেমন? এটাকে 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 ওরা বলছে যে ঔষধি কাজে ব্যবহৃত, যে মারিওয়ানার ঔষধি ব্যবহার বৈধ। বলো বলো, পেন কিলার হিসেবে। হ্যাঁ, এই কয়টা বললাম? এই কয়টা বলছি? তিনটা বলছি, তিনটা। নাম্বার 1, একটা ইউনিটি বোঝানো অনেক কঠিন। নাম্বার 2, ও রোমান লকে যে অ্যাকসেপ্ট করেছিল বক জেস্ট হিসেবে, এটা একটা ওর ভুল ছিল। নাম্বার 3, এই যে জুরিস্টটা কিভাবে চিন্তা করতে হবে, এটা সব সময় ন্যাশনাল, ওই যে রায়ের কথা প্রথমে বলেছিলাম, ওর রায়টা ন্যাশনাল কনসেনসাস অনুযায়ী হতে হবে নাকি ন্যাশনাল কনসেনসাসের চেয়ে অনেক সময় ভালো হতে পারে? ভালো হতে পারে। আর তুমি যে বলছো যে সব সময় সে ন্যাশনাল কনসেনসাস অনুযায়ী কাজ করে, কতটা বিষয়ে কতটা ন্যাশনাল কনসেনসাস আছে? আবার যারা পার্লামেন্টেরিয়ান হয় তারা কি সব সময় ন্যাশনাল কনসেনসাস অনুযায়ী কাজ করতে পারবে? জাতি চায় একটা, যেটা জাতির জন্যই খারাপ। আমরা কি সবসময় ভালোর ব্যাপারে কনসেনসাস করি? অনেক সময় খারাপের ব্যাপারেও আমাদের কনসেনসাস হতে পারে, সেটা কি জুরিস্ট মেনে নিবে? সেজন্য অনেক সময় ন্যাশনাল কনসেনসাসের সাথে জুরিস্টদের মতামতের ভিন্নতা আসে। এটা একদিকে খারাপ, একদিকে ভালো। বুঝা যাচ্ছে? কারণ জুরিস্টটা মোস্ট রিফাইন্ড, ওই যে বলছে তার হিস্ট্রির ব্যাপারে সে যথেষ্ট অভিজ্ঞ। আর ন্যাশনাল কনসেনসাস বাঙালি হিসেবে তো আরো সমস্যা, আমরা জাতি হিসেবে বলা হচ্ছে হুজুগে। তাহলে ন্যাশনাল কনসেনসাস করে ফেলা সহজ, কিন্তু সেটা আমাদের জন্য ভালো কিনা সেটা এক্সামিন করার বিষয় রয়েছে। এবং লাস্ট নাম্বার 4 হচ্ছে এটা আন্ডাররেটস লেজিসলেশন। এটা আন্ডাররেটস লেজিসলেশন। এটা আইন প্রণয়নের যে রিফর্মেটিভ ক্ষমতা রয়েছে, এই সব বিষয়ে কনসেনসাস করে করে আমি গত ক্লাসে এটা বলেছি, আগানো যাবে না। অনেক সময় লেজিসলেশন আমাদেরকে অনেক ব্রেক থ্রু দিতে পারে, অনেক ধরনের গুরুত্বপূর্ণ ল আমাদেরকে দিতে পারে। এবং ল রিফর্ম সম্ভব হবে না যদি আমরা শুধুমাত্র কাস্টমারি সিস্টেমে যাই। ওকে, আমি নিচে যে নাম্বারে আছে দিবেন।